আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী 2025 হাজির হয়েছি তোমাদের বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের 90+ মার্কস পাওয়ার সাজেশন নিয়ে। ইনশাল্লাহ তোমরা যদি আমার এই সাজেশনটি ফলো করো অবশ্যই তোমরা সাবজেক্টের 90+ মার্কস পেয়ে যাবে, যেহেতু দুটি সাবজেক্ট মিলিয়ে তোমাদের 100 মার্কস। এবং এটা হলো সর্বশেষ এবং ফাইনাল সাজেশন। তোমাদের পরীক্ষাটি 5 তারিখ অনুষ্ঠিত হবে, স্থগিত হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের হাতে যে সময় রয়েছে ইনশাল্লাহ এই সময়ের ভিতরে আমার এই শর্ট সাজেশনটি তোমরা দেখবে এই সাজেশনটি কতটা শর্ট। এই শর্ট সাজেশনটি তোমরা যদি ফলো করো ইনশাল্লাহ তোমরা ভালো একটা মার্কস তুলতে পারবে এবং খুব অল্প সময় তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। এবং আমি দেখাবো তোমাদের অধ্যায় সমূহকে আমি বিভিন্ন অংশে ভাগ করেছি, বিভিন্ন টাইপে ভাগ করেছি এবং এই টাইপ এবং অধ্যায়গুলো ভাগ করেছি এবং তোমাদের অনেকগুলো অধ্যায় কমিয়ে দিয়েছি আমি। এবং এই সাজেশনটি তোমরা যদি ফলো করে দেখবে খুব অল্প সময়, খুব শর্ট সময় তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারছো। এখনও তোমাদের হাতে 2 বা 3টি দিন সময় রয়েছে। এর আগে আমি একটা সাজেশন দিয়েছিলাম, অনেকে সাজেশনটা আসলে অনেকের কাছে বড় মনে হয়েছে, তাই আমি তোমাদের সুবিধার্থে এই সাজেশনটি আরও শর্ট করে দিয়েছি। ইতিমধ্যে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় শর্ট সাজেশন আপলোড করেছি। এরপরও আমি এখানে তোমাদের 90 আপ মার্কস পাওয়ার জন্য আমি সেটা আবারও আলোচনা করব। শুরুতেই দেখিয়ে দিচ্ছি তোমাদের দুটি সাবজেক্টের 50-50 করে 100 মার্কসের পরীক্ষা হবে। সেক্ষেত্রে আমি যে কোনো একটি থেকে মানবন্টনটা দেখিয়ে দিচ্ছি। দুটি মানবন্টন সেম। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10টি, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদাভাবে 10 থাকবে, 10টি এমসিকিউ থাকবে আর কি। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি, সৃজনশীল থাকবে 3টি, পূর্ণমান 50, অর্থাৎ তোমাদের বিজ্ঞানের 50 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 50 মার্কস এবং একই মানবন্টন। তোমাদের সিলেবাস ও পাঠ্যসূচি, তোমাদের বিজ্ঞান বইকে আমি 3টি অংশে ভাগ করেছি। তোমরা অনেকেই হয়তো অবাক হয়ে যাবে বা অনেকেই জানো অথবা অনেকেই জানো না। তোমাদের বিজ্ঞান বইয়ে কিন্তু 3টি অংশ রয়েছে বা 3টি পার্ট রয়েছে। সেগুলো হলো জীববিজ্ঞান পার্ট, রসায়ন পার্ট এবং পদার্থ পার্ট। এই 3টি পার্টে কিন্তু বিভক্ত। তাহলে তোমাদের সুবিধার জন্য এবং পরীক্ষায় একেবারে 100% কমন ফালানোর জন্য আমি কিন্তু তোমাদের এই বইটাকে 3টি অংশে ভাগ করেছি এবং তোমাদের এইখানে যেভাবে পড়তে হবে পড়াশোনাকে আমি বা তোমাদের কীভাবে পড়বে সেটাও আমি কিন্তু এখানে বিভিন্নভাবে এখানে উল্লেখ করে দিয়েছি। তোমাদের বিজ্ঞান বইয়ে মোট 14টি অংশ রয়েছে বা 14টি অধ্যায় রয়েছে আর কি। তোমাদের মোট 14টি অধ্যায় রয়েছে। তার ভিতরে এখানে 60টি দেখতে পাচ্ছ তোমরা। এই 60টি হলো জীববিজ্ঞানের অংশ। সেগুলো হলো প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ত্রয়োদশ এবং চতুর্দশ অধ্যায়। এই 60টি অধ্যায় হলো তোমার জীববিজ্ঞানের অংশ। এখন অনেকেই এরকম করতে পারে যে যে ভুলটা তোমরা আর কি করবে, এই ভুলটা যেন তোমরা না করো, তোমাদের আমি একেবারে গভীর থেকে বোঝানোর জন্য আমি 3টি অংশে কিন্তু বিভক্ত করেছি। তোমরা হয়তো নিজেরা কেউ হয়তো কিছু অধ্যায় বাদ দিতে চাও বা বাদ দিয়েছো, এমনভাবে বাদ দিয়েছো যে সেখান থেকে রসায়নের অংশ বাদ হয়ে গেছে বা পদার্থের অংশটা একেবারে বাদ হয়ে গেছে বা তুমি বাদ দিয়ে দিয়েছো। সেক্ষেত্রে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। এর কারণ হলো তুমি যদি বাদ দিতে যাও সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা অংশ থেকে বা বাদ দিতে হবে, বা তুমি বাদ দিলে তোমার প্রত্যেকটা অংশ থেকে কিন্তু কিছু কিছু অধ্যায় পড়তে হবে। এখন তো তুমি রসায়নের বা পদার্থের যে কোনো একটা অংশ থেকে তুমি সম্পূর্ণ অধ্যায়গুলো যদি বাদ দিয়ে দাও, মনে করো পদার্থের সম্পূর্ণ অধ্যায়গুলো বাদ দিয়ে আমি শুধু রসায়ন এবং জীববিজ্ঞান অংশগুলো পড়ে যাই, সেক্ষেত্রে পদার্থের অংশ থেকে যে প্রশ্নগুলো আসবে অবশ্যই আসবে, সেটা কিন্তু তুমি পড়লে না। অথবা তুমি যদি রসায়নের অধ্যায়গুলো বাদ দিয়ে পড়লে তাহলে কিন্তু তুমি অনেক, অর্থাৎ রসায়নের অংশ থেকে তো যেহেতু তোমাকে অবশ্যই কোশ্চেন করা হবে, তাহলে কিন্তু এখান থেকে যে কোশ্চেনটা আসবে সেটা কিন্তু তুমি পারবে না। এখানে যেহেতু জীববিজ্ঞানের অধ্যায়গুলো বেশি রয়েছে, সেক্ষেত্রে তোমরা জীববিজ্ঞানে এমন ভুলটা হয়তো না হতে পারে। এখন জীববিজ্ঞান অংশ এখানে প্রায় 60টি রয়েছে। এখন সবগুলো পড়বে কিনা, তোমরা এখান থেকে কোনগুলো পড়বে তোমরা দেখতে পাচ্ছ আমি পিছনে 3 স্টার দিয়ে দিয়েছি। তোমরা এগুলোই পড়বে শুধু। এখন এগুলো পড়বে শুধু কিসের জন্য পড়বে সেটা আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি। তোমরা এই প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ অধ্যায়, এই 3টি অধ্যায় পড়বে। কী জন্য পড়বে? সৃজনশীল, এমসিকিউ এবং এসকিউর জন্য, অর্থাৎ 3টি বিষয়ের জন্যই তোমরা এই 3টি অধ্যায় পড়বে। আর বাকি যে অধ্যায়গুলো থাকবে তোমাদের জীববিজ্ঞানের অংশের, সেগুলো শুধু তোমরা পড়বে এমসিকিউ এবং এসকিউর জন্য। এখন এসকিউটা কি? সেটা হচ্ছে শর্ট কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এই 3টি অধ্যায় পড়বে শুধু তোমরা। বাড়তি যে জিনিসটা সেটা হচ্ছে সৃজনশীলের জন্য ভালো করে পড়বে।
এরপরে রসায়ন অংশে তোমরা 3টি অধ্যায় পাচ্ছ, ষষ্ঠ, অষ্টম এবং দশম। এই 3টি অধ্যায় হচ্ছে তোমাদের বইয়ে রসায়ন অংশ। অবশ্যই প্রত্যেকটা অংশ থেকে তোমাকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়তে হবে, কারণ প্রতিটা অংশ থেকেই তোমাকে প্রশ্ন করা হবে। তোমাদের 3টি প্রশ্ন করা হবে, হয়তো এভাবে করবে তারা, জীববিজ্ঞান অংশ থেকে একটি দেওয়া হবে, রসায়ন অংশ থেকে একটি দেওয়া হবে এবং পদার্থ অংশ থেকে একটি। এই মোট 3টি প্রশ্ন কিন্তু তোমাকে দেওয়া হতে পারে। পরমাণু গঠন এবং রাসায়নিক বিক্রিয়া, এই 2টি অধ্যায় পড়বে তোমার রসায়ন অংশ থেকে, এবং 2টি অধ্যায়ের সৃজনশীল এমসিকিউ এবং এসকিউ পড়ে যাবে, এবং বাকি অধ্যায়টা থেকে শুধু এমসিকিউ, বা বাকি অধ্যায়টা শুধু তোমরা এমসিকিউ এবং এসকিউ এর জন্য পড়বে। সর্বশেষ সেটা হচ্ছে পদার্থ অংশে তোমাদের সপ্তম, নবম এবং একাদশ, এই 3টি অধ্যায় রয়েছে। এই তিনটি অধ্যায় না, আরও একটি অধ্যায় রয়েছে, সেটা হলো দ্বাদশ অধ্যায়, মহাকাশ ও উপগ্রহ। এই 4টি অধ্যায় থেকে তোমরা এখানে 3টি অধ্যায় পড়বে, সপ্তম, নবম ও একাদশ অধ্যায়, এবং এই 3টি অধ্যায় সৃজনশীল এমসিকিউ এবং এসকিউ এই পার্টগুলো পড়ে যাবে। এবং বাকি যে অধ্যায়টি থাকবে মহাকাশ ও উপগ্রহ, এই অধ্যায়টি তোমরা শুধু এমসিকিউ এবং এসকিউ এর জন্য পড়বে। এখন তোমরা এই যে সৃজনশীল এমসিকিউ এবং এসকিউ, এগুলো কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, সেগুলো সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি। কি পড়তে হবে তোমার, অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে সৃজনশীল এমসিকিউ এবং এসকিউ এর জন্য কি পড়বে, কি টপিকস পড়বে তুমি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। অর্থাৎ তোমার এখানে যেগুলো 3 দেওয়া রয়েছে, যে অধ্যায়গুলো তুমি পড়বে, সেই সকল অধ্যায়ই কেবল দেওয়া হয়েছে। যেমন জীববিজ্ঞানের প্রথম অধ্যায় তোমাদের আমি পড়তে বলেছি, সেটা হলো শ্রেণীবিন্যাসের, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এবং এই অধ্যায় থেকে তোমরা যে জ্ঞানমূলকগুলো পড়বে সেগুলো দেখতে পাচ্ছ। শ্রেণীবিন্যাস কাকে বলে, দ্বিপদ নামকরণ কাকে বলে, সিলেন্ডার কাকে বলে, শ্রেণীবিন্যাসের জনককে, মানুষের বৈজ্ঞানিক নাম কি, এরপরে কোন পর্বে প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। এই সকল প্রশ্ন পড়বে তোমরা প্রথম অধ্যায় ক অংশের জন্য। এবং অনুদমনমূলক অর্থাৎ খ অংশের জন্য তোমরা যেগুলো পড়বে, নাম্বার 1 রয়েছে কুমির সাপ টিকটিকিকে কেন সরীসৃপ বলা হয়। নাম্বার 2 প্রাণী জগতের সর্ববৃহৎ পর্বের বাসস্থান ব্যাখ্যা করো। নাম্বার 3 ব্যাঙকে উভচর বলা হয় কেন। নাম্বার 4 চিংড়িকে মাছ বলা হয় না কেন, ব্যাখ্যা করো। নাম্বার 5 তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কেন। নাম্বার 6 করডাটা পর্বের সদস্যকে মেরুদণ্ডী বলা হয় কেন। নাম্বার 7 মানবদেহে নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। এরপরে সংক্ষিপ্ত পড়বে তোমরা এই অধ্যায় থেকে, সেটা হলো নাম্বার 1 প্রজাতি বলতে কি বোঝায়। নাম্বার 2 দ্বিপদ নামকরণ কি ব্যাখ্যা করো। 3 নম্বরে রয়েছে স্পঞ্জ কি বুঝিয়ে লেখো। নাম্বার 4 সিলেন্টেরন বলতে কি বোঝায়। নাম্বার 5 সিলম ও হিমোসিসের মধ্যে 2টি পার্থক্য লেখো। নাম্বার 6 কেঁচোকে অ্যানিলিডা পর্বের প্রাণী বলা হয় কেন। নাম্বার 7 মানুষকে করডাটা পর্বের প্রাণী বলা হয় কেন। নাম্বার 8 সকল মেরুদণ্ডী প্রাণী করডাটা পর্বের হলেও সকল করডাটা পর্বের প্রাণী মেরুদণ্ডী প্রাণী নয়, ব্যাখ্যা করো। তোমরা এই অধ্যায়টি থেকে ঘ এবং ঘয়ের জন্য, অর্থাৎ প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য যে সকল টপিকসগুলো তোমরা ভালো করে পড়বে, সেগুলো হলো নাম্বার 1 নিডারিয়া পর্বের প্রাণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ। এখানে একটা বিষয় উল্লেখ করা রয়েছে, প্রত্যেকটা এখানে উদাহরণ সহ রয়েছে, তোমরা উদাহরণগুলো পড়বে। উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, এর কারণ হচ্ছে তোমার পরীক্ষায় কিন্তু উদাহরণ থেকে বিভিন্ন প্রাণী উল্লেখ করা থাকবে বা চিত্র দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে চিনে বুঝে এরপরে কিন্তু তোমার সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে হবে, বা এই নিডারিয়া পর্বের একটি উদাহরণ তোমাকে দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে চিহ্নিত করতে হবে যে এটা আসলে নিডারিয়া পর্ব, অথবা নেমাটোডার একটি উদাহরণ দিয়ে তোমাকে চিহ্নিত করতে হবে এটা একটা এটা নেমাটোডা পর্বের প্রাণী। আসলে তোমাকে সরাসরি বলে দিবে না, অধিকাংশ প্রশ্নই তোমাকে চিহ্নিত করতে হবে। নাম্বার 3 অ্যানিলিডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। নাম্বার 4 আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ। নাম্বার 5 কর্ডাটা পর্বের ভার্টিব্রেটা পর্বের অস্ট্রিক্স শ্রেণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ, উভচর প্রাণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ, সরীসৃপ প্রাণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ, পক্ষীকুল প্রাণীর বা পক্ষীকুল শ্রেণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ, স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ। সবগুলো ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্টগুলোই দেওয়া হয়েছে, এর বাড়তি যেগুলো অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু আমি দেইনি। নাম্বার 6 একাইনোডার্মাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ। এরপরে 2 নম্বর অধ্যায় 2, যেটা তোমাদের জন্য আমি দিয়েছি, অর্থাৎ সেটা হলো জীবের বৃদ্ধি ও বংশগতি। ক অংশের জন্য বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমরা যে প্রশ্নসমূহ পড়বে সেগুলো হলো নাম্বার 1 ক্যারিওকাইনেসিস কাকে বলে। নাম্বার 2 সাইটোকাইনেসিস কাকে বলে। নাম্বার 3 ইন্টারফেস কি। নাম্বার 4 ডিএনএ কি। নাম্বার 5 অপত্য ক্রোমোজোম কি। নাম্বার 6 স্পিন্ডন যন্ত্র কাকে বলে। নাম্বার 7 আরএনএ কি। নাম্বার 8 মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে। এরপরে অনুদমনমূলক প্রশ্ন, অর্থাৎ খ অংশের জন্য তোমরা যে সকল প্রশ্নসমূহ পড়বে সেগুলো হলো নাম্বার 1 ব্যাকটেরিয়া বা অ্যামিবার কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন। নাম্বার 2 নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো কখন সবচেয়ে খাটো ও মোটা দেখায়, ব্যাখ্যা করো। নাম্বার 3
রাফির চুল তার বাবার মতো হওয়ার কারণ ব্যাখ্যা করো। নাম্বার 4, মিতুর চোখের রং তার দাদির চোখের রঙের মতো কেন? নাম্বার 5, অ্যামিবা কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? নাম্বার 6, মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা করো। নাম্বার 7, অ্যামাইটোসিস বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। নাম্বার 8, জিন বলতে কি বোঝায়? এরপরে সংক্ষিপ্ত প্রশ্নসমূহ তোমরা যেগুলো পড়বে, নাম্বার 1, অ্যামাইটোসিস কোষ বিভাজন বলতে কি বোঝায়? নাম্বার 2, মিওসিস কোষ বিভাজন বলতে কি বোঝায়? নাম্বার 3, জীবের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ কেন? নাম্বার 4, অ্যামাইটোসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে দুটি পার্থক্য লেখো। নাম্বার 5, বিষুবীয় অঞ্চল বলতে কি বোঝায়? নাম্বার 6, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে দুটি পার্থক্য লেখো। নাম্বার 7, মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় কেন? নাম্বার 8, ডিএনএ ও আরএনএ এর মধ্যে দুটি পার্থক্য লেখো। নাম্বার 9, ব্যাপনের দুটি বৈশিষ্ট্য লেখো। নাম্বার 10, অভিস্রবণের দুটি বৈশিষ্ট্য লেখো। এরপরে প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক অর্থাৎ গ এবং ঘ এর জন্য তোমরা যে সকল প্রশ্নসমূহ পড়বে, নাম্বার 1 রয়েছে যে সকল টপিকসগুলো পড়বে তোমরা, অর্থাৎ তোমরা এগুলো বইতে বা তোমরা বৃত্তির জন্য যে সকল বৃত্তি সহায়িকা বই কিনেছো অর্থাৎ গাইড কিনেছো, অথবা তোমরা যেগুলো গাইড এমনি নর্মালি যে গাইডগুলো কিনেছিলে সেখানে এই টপিকসগুলো তোমরা খুঁজলেই পেয়ে যাবে, সৃজনশীল প্রশ্নের ভিতরে এগুলো পেয়ে যাবে। অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন, মেটাফেজ ধাপ বর্ণনা, প্রোমেটাফেজ ধাপ বর্ণনা, অ্যানাফেজ ধাপ বর্ণনা, টেলোফেজ ধাপ বর্ণনা, এগুলো সব সরাসরি বই পেয়ে যাবে। মিওসিস কোষ বিভাজন পদ্ধতির গুরুত্ব, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশগতি দ্বারা অব্যাহত থাকে, অথবা প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পরায় টিকে রাখতে মিওসিসের গুরুত্ব, এটা তোমরা সরাসরি গাইডে পেয়ে যাবে, এগুলো বইতে হয়তো এই প্রশ্নটা পাবে না তোমরা। 10 নম্বরে বংশগতি নির্ধারণে ক্রোমোজোমের গুরুত্ব, এটা তোমরা বইয়ে পাবে, তোমরা গাইডেও তোমরা পেয়ে যাবে। তারপরে অধ্যায় 13, এটাও আমাদের সাজেশনে দেওয়া হয়েছে, খাদ্য ও পুষ্টি। জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমরা এগুলো পড়বে। রাফেজ কাকে বলে? 2 নম্বরে সুষম খাদ্য কাকে বলে? 3 পুষ্টি কাকে বলে? খাদ্য কাকে বলে? গলগণ্ড কি? রিকেটস রোগ কেন হয়? খনিজ লবণ কি? রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া কি? এরপরে খাদ্য প্রাণ বা ভিটামিন কাকে বলে? অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ অংশের জন্য তোমরা পড়বে রাফেজ বলতে কি বোঝায়? সুষম খাবার কি কি শর্ত পালন করে? ডিমে আমিষের সহজ পাচ্যতার গুণক 1 বলতে কি বোঝায়? দুধকে সুষম খাদ্য বলা হয় কেন? 5, খিচুড়িকে কেন মিশ্র খাদ্য বলা হয়? চালকে কেন শর্করা জাতীয় খাদ্য বলা হয়? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝায়? সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা যেগুলো পড়বে, 1 রয়েছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝায়? 2 রয়েছে শর্করা ও আমিষের মধ্যে দুটি পার্থক্য লেখো। 3 রয়েছে প্রতিদিন কত ক্যালোরি শক্তির প্রয়োজন তা কি কি বিষয়ের উপর নির্ভর করে? 4 রয়েছে অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন এ জরুরি কেন? নাম্বার 5, শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় কেন? নাম্বার 6, শিশুদের রিকেটস রোগ প্রতিরোধে কি করা উচিত? 7 নম্বর রয়েছে খনিজ লবণের ভূমিকার সংক্ষেপে লেখো। নাম্বার 8, খাদ্যে লৌহের অভাবে রক্তশূন্যতা দেখা দেয় কেন? নাম্বার 9, মানবদেহের জন্য পানি প্রয়োজন কেন? নাম্বার 10, শস্য স্যালাইন কিভাবে তৈরি করা হয়? প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য তোমরা যে সকল টপিকসগুলো পড়বে, অর্থাৎ ঘ এবং ঘ অংশের জন্য, নাম্বার 1 রয়েছে দেহ গঠনে আমিষ জাতীয় খাদ্যের গুরুত্ব। নাম্বার 2 রয়েছে ভিটামিন সি এর ব্যাখ্যা, অর্থাৎ ভিটামিন সি এর অভাবজনিত যে রোগ সেই রোগের লক্ষণ এবং প্রতিকার। একইভাবে 3 নম্বরে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ লক্ষণ প্রতিরোধ। 4 নম্বরে ভিটামিন এ এর অভাবজনিত রোগ বিশেষ করে রাতকানা রোগের লক্ষণ এবং জেরাপ্থ্যালমিয়া রোগের লক্ষণ। 5 নম্বরে নাম্বার 5, আমিষ বা প্রোটিনের অভাবজনিত রোগ। নাম্বার 1 রয়েছে কোয়ারশিয়াকর রোগের লক্ষণ, এগুলো তোমরা মুখস্থ করবে। নাম্বার 2, মেরাস মাস রোগের লক্ষণ। নাম্বার 6, দৈনিক ক্যালোরি চাহিদার হিসাব। 7 রয়েছে দৈনিক শর্করার চাহিদার হিসাব। নাম্বার 8, আয়োডিনের অভাবজনিত রোগ বিশেষ করে গলগণ্ড রোগ এর লক্ষণ এবং ক্রিটিনিজাম রোগের লক্ষণ। 9 নম্বরে রক্ত স্বল্পতা বা এনিমিয়া রোগের লক্ষণ প্রতিকার। এরপরে রসায়নের অংশ। রসায়নে তোমাদের আমি 6ষ্ঠ অধ্যায় রেখেছি তোমাদের পড়ার জন্য বা তোমরা পড়বে। পরমাণু গঠন, এখান থেকে ক অংশের জন্য যেগুলো পড়বে, পরমাণু কাকে বলে, অ্যানায়ন কাকে বলে, আইসোটোপ কি, পারমাণবিক সংখ্যা কাকে বলে, ভর সংখ্যা কি, অ্যাটম শব্দের অর্থ কি, ক্যাটায়ন কাকে বলে, সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন ক্ষয়ের জন্য তোমরা পড়বে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 ব্যাখ্যা করো। সোডিয়াম আয়নে কতটি ইলেকট্রন আছে ব্যাখ্যা করো। ক্যালসিয়াম সালফেট একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যাখ্যা করো। কার্বনের আইসোটোপ 3টি কেন? পরমাণু অবিভাজ্য নয় কেন ব্যাখ্যা করো। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা যেগুলো পড়বে, নাম্বার 1, রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো ব্যাখ্যা করো। নাম্বার 2,
পরমাণুর গঠন ব্যাখ্যা করো। নাম্বার 3, আইসোটোপ তেজস্ক্রিয় হয় কেন? 4 নম্বরে, আইসোটোপ সমূহে রাসায়নিক ধর্ম একই কেন? 5 রয়েছে, কৃষিক্ষেত্রে আইসোটোপের দুটি ব্যবহার কেন লেখো। 6 নম্বরে, চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ কিভাবে ব্যবহৃত হয়? প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঘ এবং ঘয়ের জন্য তোমরা যে সকল টপিক্সের উপরে জ্ঞান অর্জন করবে বা যেগুলো তোমরা অনুশীলন করবে, পারমাণবিক সংখ্যা নির্ণয়, তারপরে ভর সংখ্যার নির্ণয়, নিউটন সংখ্যার নির্ণয়, মৌলের ইলেকট্রন বিন্যাস ও ধর্ম, রাদারফোর্ডের পরমাণু মডেল, আইসোটোপের ব্যবহার, মৌলের যৌগ গঠন, আয়নিক যৌগ, সমযোজী যৌগ, মৌলের ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে প্রকাশ। এরপরে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ 8ম অধ্যায় থেকে তোমরা যেগুলো পড়বে, বিশেষ করে কয়ের জন্য, আয়ন কাকে বলে, যোজনী কাকে বলে, যৌগমূলক কাকে বলে, লবণ কাকে বলে, সংকেত কাকে বলে, সংযোজন বিক্রিয়া কি, প্রতিস্থাপন বিক্রিয়া কি, প্রশমন বিক্রিয়া কাকে বলে। খ অংশের জন্য জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো পড়বে, খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপ ব্যবহার করা হয় কেন? রান্নার জন্য গ্যাসের চুলা চালাতে হয় কেন? শুষ্ক কোষে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয় কেন? কৃষিক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয় কেন? পাশে রয়েছে তড়িৎ অবিশ্লেষণ পদার্থ বলতে কি বোঝায়? 6 আছে প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য লেখো। প্রশমন বিক্রিয়া বলতে কি বোঝায়? সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যেগুলো পড়বে, রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য উল্লেখ করো, রাসায়নিক সমীকরণ কি উদাহরণ সহ বুঝিয়ে দাও, সংযোজন বিক্রিয়ার উদাহরণ সহ ব্যাখ্যা দাও, দহন বিক্রিয়া বলতে কি বোঝায়, বিয়োজন বিক্রিয়া কি সমীকরণ সহ উপস্থাপন করো, ড্রাই সেল কিভাবে গঠিত হয়, তড়িৎ বিশ্লেষ্য ও অবিশ্লেষ্য পদার্থের মূল পার্থক্য ব্যাখ্যা করো। এখানে একটু বানানটা ভুল রয়েছে, তোমরা সেটা বুঝে নিবে। এখানে হবে তড়িৎ, ত হবে। প্রয়োগ ও উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন ঘ এবং ঘয়ের জন্য তোমরা যেগুলো পড়বে, প্রতিস্থাপন বিক্রিয়া কি, সংযোজন বিক্রিয়া কি, বিযোজন বিক্রিয়া বর্ণনা করো, ব্যাটারির গঠন প্রণালী ব্যাখ্যা করো, রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তর প্রক্রিয়া, রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম, রাসায়নিক বিক্রিয়া তাপশক্তির রূপান্তর, প্রশমন বিক্রিয়া তাপহারী বিক্রিয়া, রাসায়নিক সমীকরণের সমতাকরণ বা পরমাণুর সমতা। এরপরে তোমাদের এর আগে রসায়নের অংশ গিয়েছে, তোমার রসায়নের অংশ। এরপরে সর্বশেষ তোমাদের পদার্থের অংশ। পদার্থের অংশ থেকে যে সকল অধ্যায় আমি দিয়েছি, সেই সকল অধ্যায় থেকে আসলে কি কি তোমাকে পড়তে হবে সেগুলো আমি দিয়ে দিয়েছি। তোমার পড়া অনেকটাই কমে গিয়েছে, বাড়তি বা হয়তো কোনো সময় নষ্ট বা হয়তো কোনো পড়াশোনা তোমার প্রয়োজন পড়বে না। তোমরা পদার্থের 7ম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ পড়বে। এখান থেকে ক অংশের জন্য তোমরা যেগুলো পড়বে সেগুলো হলো, ভর কাকে বলে, অভিকর্ষ ত্বরণ কাকে বলে, অভিকর্ষ কাকে বলে, মহাকর্ষ কাকে বলে, ওজন কাকে বলে। ইনশাল্লাহ আমার সাজেশন থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। এরপরে বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে কি পড়তে হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি। সেগুলো থেকে অবশ্যই তোমরা এমসিকিউ এবং এসকিউ পড়বে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে, এবং এমসিকিউ যেটা তোমার পুরো বই মিলিয়ে কিন্তু দেওয়া হবে। এবং আমার ইউটিউব চ্যানেলে সংক্ষিপ্ত প্রশ্নের একটি সাজেশন দিয়েছি আমি উত্তর সহ, সেটা দেখবে, ইনশাল্লাহ তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমরা যেগুলো পড়বে, মেরু অঞ্চলে ওজন বেশি কেন, পৃথিবীর বিভিন্ন স্থানীয় বস্তুর ওজন ভিন্ন ভিন্ন হয় কেন, মহাশূন্যচারী পৃথিবী প্রদক্ষিণকালে নিজেকে ওজনহীন মনে করেন কেন, সকল অভিকর্ষই মহাকর্ষ কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়, ব্যাখ্যা করো, গাছ থেকে কমলা মাটিতে পড়ে কেন, জিকে কেন বিশ্বজনীন দ্রবক বলা হয়, সিঁড়ি বেয়ে নিচে নামতে কষ্ট কম হয় কেন। সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যেগুলো পড়বে, এখানে 9টি দেওয়া হয়েছে। মহাকর্ষ বল কি, নিউটনের মহাকর্ষ সূত্রটি ব্যাখ্যা করো, একটি ক্রিকেট বলকে উপরে নিক্ষেপ করলে আবার ফিরে আসে কেন, পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হয় কেন, মেরু অঞ্চলে জি এর মান অধিক কেন, ভর ও ওজনের দুটি পার্থক্য লেখো, চাঁদে বস্তুর ভর অপরিবর্তিত থাকে কেন, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন, 9 নম্বরে মহাশূন্যচারীরা ওজনহীনতা মনে করেন কেন। এখানে একটা প্রশ্ন, এটা কিন্তু উপরে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের সাথে সরাসরি মিল পেয়ে যাবে। আর সংক্ষিপ্ত আর অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের মাঝে অনেক মিল পাবে, এবং এই দুটি প্রশ্ন একই ধরনের প্রশ্ন তোমরা বলতে পারো, দুইটাই 2 মার্কস করে, এবং লেখার সিস্টেম বা লেখাও এক। এরপরে প্রয়োগমূলক ও উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন ঘ এবং ঘয়ের জন্য তোমরা যেগুলো পড়বে, চাঁদে ওজন নির্ণয়,
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন নির্ণয়, দুইটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল নির্ণয়, দূরত্ব পরিবর্তন করলে মধ্যকার আকর্ষণ পরিবর্তন হয়, বিশ্লেষণ করো, অভিকর্ষ বল নির্ণয়, অভিকর্ষ ত্বরণ নির্ণয়। এরপরে অধ্যায় 9 বর্তনীয় চলতরিৎ জ্ঞানমূলক প্রশ্ন। কয়ের জন্য তোমরা পড়বে রোধ কাকে বলে, তড়িৎ প্রবাহ কাকে বলে, তড়িৎ প্রবাহের একক কি, তড়িৎ বিভব কাকে বলে, একমুখী বা ডিসি প্রবাহ কি, ওমের সূত্রটি লেখো, তড়িৎ বর্তনী কি, ফিউজ কি। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ ব্যাখ্যা করো, তড়িৎ প্রবাহের সময় পরিবাহিতে রোধের সৃষ্টি হয় কেন, 5 এম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়, ব্যাটারি থেকে কোন ধরনের তড়িৎ প্রবাহ পাওয়া যায়, রোধ বলতে কি বোঝায়, ওমের সূত্রটি বিবৃত করে ব্যাখ্যা করো, তড়িৎ প্রবাহের জন্য বিভব পার্থক্য প্রয়োজন কেন, তড়িৎ বিভব পার্থক্য কি, এসি ও ডিসি প্রবাহের মধ্যে দুটি পার্থক্য লেখো, তড়িৎ বর্তনী বলতে কি বোঝায়, বাসা বাড়িতে সমান্তরাল সংযোগ সুবিধাজনক কেন, ফিউজ কি ব্যাখ্যা করো। তারপরে প্রয়োগ উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন। ঘ এবং ঘয়ের জন্য তোমরা যেগুলো পড়বে, নাম্বার 1 বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ফিউজের ভূমিকা বা ব্যবহার ব্যাখ্যা করো। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ, এই সকল টপিকসগুলো তোমরা ভালো করে পড়বে, খুব সুন্দরভাবে চমৎকারভাবে মনোযোগ সহকারে পড়বে। শ্রেণী সংযোগ বর্তনীর ব্যবহার, শ্রেণী সংযোগ বর্তনী চিত্র সহ ব্যাখ্যা, সমান্তরাল সংযোগ বর্তনীর চিত্র সহ ব্যাখ্যা, সমান্তরাল সংযোগ বর্তনীর ব্যবহার। অর্থাৎ চিত্র সহ ব্যাখ্যা ব্যবহার, চিত্র সহ ব্যাখ্যা ব্যবহার, বিদ্যুতের সঠিক ব্যবহার ও অপচয় রোধ, একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ ব্যাখ্যা, পরিবর্তী পর্যাবৃত্ত এসি প্রবাহ ব্যাখ্যা। অর্থাৎ একই বিষয়ের 3টা নাম, তোমরা সবগুলো বুঝে নিবে। তারপরে অধ্যায় 11 এবং আলো এবং তোমাদের সাজেশনের সর্বশেষ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন। কয়ের জন্য তোমরা যেগুলো পড়বে, অক্ষিগোলক কাকে বলে, অভিকর্ষ কাকে বলে, কর্নিয়া কি, অপটিক্যাল ফাইবার কাকে বলে, সংকটকোণ বা ক্রান্তিকোণ কাকে বলে, আলোর প্রতিসরণ কাকে বলে, আপতন কোণ কি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে, বিবর্তক কাজ কি। তারপরে অনুধাবনমূলক প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যেগুলো পড়বে, 1 ছোট বস্তুকে বড় দেখার জন্য ম্যাগনিফাইং গ্লাস অনন্য ব্যাখ্যা করো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করো, সংকট কোণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়, সংকট কোণ ব্যাখ্যা, এটা কিন্তু অলরেডি আমাদের গিয়েছে এখানে, অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝায়, আপতন কোণ ও সংকট কোণের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রয়োগমূলক ও উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন। ঘ এবং ঘয়ের জন্য তোমরা যে সকল টপিকসগুলো পড়বে, একে রয়েছে প্রতিসরণের বাস্তব প্রয়োগ, লাঠির অবস্থানের পরিবর্তন, মুদ্রার অবস্থানের পরিবর্তন, মাছের অবস্থানের পরিবর্তন। তারপরে আলোর প্রতিসরণের নিয়ম, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সংকট কোণ বা ক্রান্তি কোণ, অপটিক্যাল ফাইবারের ব্যবহার, বিবর্তক কাঁচ বা ম্যাগনিফাই গ্লাসের ব্যবহার, ক্যামেরার গঠন ও কার্যাবলী বর্ণনা, চোখ ও ক্যামেরার কার্যক্রম সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা, এগুলো বর্ণনা, এগুলো পড়বে তোমরা ইনশাল্লাহ। এখানে আমি যে সকল অধ্যায় দিয়েছি এবং যে সকল অধ্যায় থেকে যে সকল টপিকসগুলো তোমাদের পড়তে বলেছি, এগুলো পড়লে এই টাইপ থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন করা হয়, এই টাইপের বাইরে কোনো প্রশ্ন করা হবে না, কারণ এই টাইপের বাইরে অন্য কোনো প্রশ্ন তোমাদের বইয়ে নেই। আর তোমরা যে কোনো একটা অধ্যায়ের এই সকল টপিকসগুলো তোমরা সৃজনশীল প্রশ্ন থেকে খুঁজে দেখতে পারো, তোমরা সরাসরি মিল পাবে। এরপরে তোমাদের একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে তোমাদের করণীয়। তোমরা সাজেশন তো পড়বে, এর পাশাপাশি তোমাদের আর কি কি করতে হবে, যেহেতু তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় গুরুত্বপূর্ণ পরীক্ষা। সাজেশনে যে টপিকসগুলো দেওয়া হয়েছে সেগুলো মূল বই বা যেগুলো বইতে পাবে বই থেকে পড়বে, আর যেগুলো বইয়ে পাবে না সেগুলো গাইড বা তোমাদের বৃত্তি সহায়িকা যে বই রয়েছে সেই বইতে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। তোমরা অনেকেই প্রশ্ন করেছো, স্যার এগুলো কোথায় পাবো বা খুঁজে পাচ্ছি না। তোমরা এগুলো বইতে খুঁজবে, বইয়ে রয়েছে, এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো তোমাদের গাইড বা বৃত্তি সহায়িকা বইয়ে পেয়ে যাবে। তারপরে তোমরা 2019, 18, 17 এবং 16 সালের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে তোমাদের বৃত্তি সহায়িকা বই বা তোমাদের গাইডে, সেগুলো পড়বে। এখন তোমরা অনেকেই জানো না সে বোর্ড কোশ্চেন কোনগুলো বা কোনগুলোকে বোর্ড কোশ্চেন বলে, সেগুলো তোমরা অনেকে আসলে আইডিয়া নেই। অর্থাৎ তোমাদের কিন্তু জেএসসি পরীক্ষা হয়েছিল 2019 সাল পর্যন্ত, সেই জেএসসি পরীক্ষার প্রশ্নগুলোকে আসলে বোর্ড কোশ্চেন বলা হবে, তোমরা সেগুলো পড়বে। তারপরে আমার দেওয়া অধ্যায়ভিত্তিক যে সংক্ষিপ্ত প্রশ্নসমূহ আমি দিয়েছি ইউটিউবে তোমরা পেয়ে যাবে পিডিএফ সহ, তোমরা সেগুলো পড়তে পারো। উত্তর সহ আমি দিয়েছি, তোমার খোঁজারও কোনো প্রয়োজন পড়বে না। আর এখান থেকেও তোমরা পড়তে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ো বা উত্তরগুলো যে সকল সংক্ষিপ্ত উত্তর পাবে না, আমার সেই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, সেখানে সম্পূর্ণ উত্তর সহ দেওয়া হয়েছে। এই গেল তোমাদের সাধারণ যে বিষয়গুলি সেগুলো। এখন বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদের যে করণীয়
তোমরা যে বিষয়গুলো করবে সেটা হচ্ছে মূল বই পড়ার কোনো বিকল্প নেই, মূল বইটি তোমাকে অবশ্যই পড়তে হবে। মূল বই পড়ার পর কিন্তু তোমাকে অন্যান্য বিষয়গুলো পড়তে হবে। তুমি মূল বই পড়ার পরে এরপরে তুমি সাজেশন অনুযায়ী তুমি পড়াশোনা করো, অবশ্যই তোমাকে মূল বইটি পড়তে হবে। এখন মূল বই পড়তে হবে তোমাকে, আমি যে সকল অধ্যায় কথা উল্লেখ করেছি সাজেশনের জন্য বা সৃজনশীলের জন্য যে সকল অধ্যায় উল্লেখ করেছি, সেই সকল অধ্যায়গুলো তুমি ভালোভাবে পড়ে বাকি যে অধ্যায়গুলো সেগুলো তুমি নর্মালি এমসিকিউর জন্য পড়লেই হবে। এখন যদি তুমি পুরো বইটাই যদি সেমভাবে পড়তে চাও বা সেমভাবে পড়ো, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক সময় লস হবে বা সে থেকে তোমার কিন্তু ওই রকম কোনো কাজে আসবে না এমসিকিউ ছাড়া। তোমাকে সৃজনশীলের জন্য যে সকল অধ্যায়গুলো দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই তোমাকে বই থেকে একটু ভালো করে পড়তে হবে। এরপরে বিগত সালে এমসিকিউ 2016 থেকে 2019 সাল পর্যন্ত বা তোমার বইয়ে তোমার বৃত্তি সহায়িকা গাইডে যতগুলো বা তোমার গাইডে যতগুলো রয়েছে, যতগুলো বোর্ড রয়েছে সেগুলো করবে। আর তোমার এই বোর্ড কোশ্চেনের পরপরই তোমরা বিভিন্ন স্কুলের কিন্তু বিভিন্ন সেরা স্কুলের বা টপ স্কুলের কিন্তু তোমরা এমসিকিউ পেয়ে যাবে। একইভাবে তোমরা সৃজনশীলের সাথেও কিন্তু সৃজনশীলের বোর্ড কোশ্চেনের পরও কিন্তু তোমরা স্কুলের কোশ্চেনগুলো পেয়ে যাবে। তোমরা সেখানে দেখবে বিভিন্ন স্কুলের নাম লেখা রয়েছে, তোমরা সেগুলো চাইলে পড়তে পারো। তারপরে তোমরা অবশ্যই পড়তে পারো, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে তোমাদের এই বিজ্ঞানের 300 এমসিকিউ দেওয়া রয়েছে এবং সেগুলো তোমরা আসলে দেখতে পারো। এই ছিল বিজ্ঞানের বা তোমাদের বিজ্ঞান বিষয়ের সাজেশন। আসলে তোমাদের একটা বিষয় হচ্ছে তোমাদের মার্কস কম, পরীক্ষার সময় কম, লেখাও কম, কিন্তু তোমাদের কোনো অংশে পড়া কিন্তু কম নয়, পড়া কিন্তু তোমাদের এই 100 মার্কসের মতোই পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় সাজেশন। বাংলাদেশের বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে সেই একই মানবন্টন, একই সিস্টেম, সেখানে মানবন্টনটা উল্লেখ করার প্রয়োজন পড়বে না। এখানে তোমাদের টোটাল পাঠ্যসূচিটা আমি দিয়ে দিয়েছি বা সিলেবাসে বলতে পারো। এর কারণ হচ্ছে তোমরা অনেকেই মনে করো যে আসলে বৃত্তি পরীক্ষায় মনে হয় কিছু কিছু অধ্যায় রয়েছে, বাকি অধ্যায়গুলো নেই। আসলে বৃত্তি পরীক্ষায় তোমাদের নির্দিষ্ট সিলেবাস নেই, তোমাদের সম্পূর্ণ বইটাই তোমাদের সিলেবাস। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে মোট 13টি অধ্যায় রয়েছে। এই সকল অধ্যায় তোমাদের জন্য আমি 2টি অংশে ভাগ করেছি, যাতে তোমরা খুব কম সময়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারো। আর যেহেতু তোমার পরীক্ষায় মাত্র 3টি সৃজনশীল আসবে, তাহলে 3টি সৃজনশীলের জন্য আসলে এই 13টি অধ্যায় পড়া একটু কষ্টসাধ্য হতে পারে বা তোমাদের ওই রকম প্রিপারেশন নাও হতে পারে। সেজন্য তোমাদের অধ্যায়সমূহকে আমি 2টি অংশে ভাগ করেছি। একটি অংশ থেকে তোমরা সৃজনশীল এমসিকিউ এবং এসকিউর জন্য প্রিপারেশন নেবে বা পড়বে। আরেকটি অংশ বা বাকি যে অধ্যায়গুলো থাকবে সেগুলো কেবল তোমরা এমসিকিউ এবং এসকিউ এর জন্য পড়বে। তাহলে আমি শুরু করি। প্রথম অধ্যায়, এই অধ্যায়টি তোমরা সৃজনশীল এমসিকিউ এবং এসকিউর জন্য পড়বে, সেটা হচ্ছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। তারপরে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, এই 2টি অধ্যায় তোমরা শুধু এমসিকিউ এবং এসকিউর জন্য, অর্থাৎ এসকিউ বলতে বোঝাচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে আসবে এখানে 5টি, এই 5টি যে সংক্ষিপ্ত আসবে সেই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসলে তোমাকে তো পুরো বইটাই পড়তে হবে সংক্ষিপ্তর জন্য, সেজন্য তোমরা এই অধ্যায় সমূহ সংক্ষিপ্তর জন্য পড়বে। তারপরে পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত এই প্রতিটি অধ্যায় তোমরা সৃজনশীল এমসিকিউ এবং এসকিউর জন্য পড়তে হবে, কারণ এই প্রতিটি অধ্যায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই সকল অধ্যায় হলো বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন, সামাজিকীকরণ এবং বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী। তারপরে নবম এবং দশম অধ্যায়, এই 2টি অধ্যায় তোমরা আবার পড়বে এমসিকিউ প্লাস এসকিউর জন্য। তারপরে একাদশ অধ্যায়, বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা, এই অধ্যায়টা তোমরা পড়বে সৃজনশীল এমসিকিউ এবং এসকিউ এর জন্য। দ্বাদশ অধ্যায় তোমরা এটা এমসিকিউ এবং এসকিউর জন্য পড়বে। এবং সর্বশেষ ত্রয়োদশ অধ্যায়, বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা, এই অধ্যায়টি তোমরা সৃজনশীল এমসিকিউ এবং এসকিউ এর জন্য পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 13টি অধ্যায় থেকে তোমরা মাত্র 8টি অধ্যায়, এখানে 8টি অধ্যায় হবে, 1 2 3 4 5 6 7 8, এই 8টি অধ্যায় পড়বে তোমরা সৃজনশীল এমসিকিউ এবং সিকিউ এর জন্য, এবং বাকি যে অধ্যায়গুলো থাকবে সেগুলো তোমরা এমসিকিউ এবং এসকিউ এর জন্য পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যে বিষয়গুলো করণীয় সেটা হচ্ছে সাজেশনের টপিকসগুলো মূল বইটি থেকে ভালো করে পড়বে। অবশ্যই তোমাকে মূল বইটি পড়তে হবে, সাজেশনের টপিকসগুলো অবশ্যই তোমাকে মূল বই পড়তে হবে, কারণ মূল বইয়ের কোনো বিকল্প নেই। তোমাকে সাজেশন পড়ার আগে বা সাজেশন মোতাবেক অবশ্যই তোমাকে মূল বইটি পড়তে হবে।
আমার এখানে কিন্তু সাজেশন মোতাবেক তোমাকে মূল বইটি অবশ্যই পড়তে হবে। তারপরে 2019, 18, 17 এবং 16 সালের যে বোর্ড প্রশ্নগুলো সেগুলো খুব ভালো করে পড়বে, কারণ তা থেকে অধিকাংশ তোমাদের কমন আসার সম্ভাবনা রয়েছে এবং প্রশ্নের ধরন সেটা বুঝবে এবং প্রশ্ন সম্পর্কে তোমার খুব ভালো একটা আইডিয়া চলে আসবে যে আসলে তোমাদের কোন অধ্যায় থেকে বা তোমাদের অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আসলে কীভাবে থাকবে তোমাদের পরীক্ষায়। কারণ তোমাদের যে বৃত্তি পরীক্ষা এটাও হুবহু কিন্তু বোর্ড পরীক্ষার আদলেই বা বোর্ড পরীক্ষার মতোই। এরপরে গাইড বা বৃত্তি সহায়িকা যে তোমরা বইগুলো কিনেছো বৃত্তি পরীক্ষার জন্য, বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য, সেই সকল বই থেকে অধ্যায়ভিত্তিক যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ বা সেগুলো পড়বে, ইনশাআল্লাহ তোমরা তা থেকে কমন পেয়ে যাবে। তারপরে বহু নির্বাচনীর যে সাজেশন সেটা হবে, মূল বইটি অবশ্যই তোমাকে পড়তে হবে বহু নির্বাচনীর জন্য। তারপরে বিগত সালের যে এমসিকিউ, বিশেষ করে 2018, 2019, 17 এবং 16 সালের যেগুলো রয়েছে সেগুলো পড়বে। তারপরে সর্বশেষ সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার বা মডেল টেস্ট যদি তোমাদের থাকে বা তোমার যদি গাইড বই থাকে সেখান থেকে, বা তোমার বৃত্তি সহায়িকা বই যদি তুমি পাও সেখান থেকে স্কুলের যে প্রশ্নসমূহ রয়েছে টপ 10 স্কুলের বিভিন্ন ধরনের প্রশ্ন দেয়া থাকে তোমাদের বইয়ে খুঁজতেই পাবে। বিশেষ করে এগুলো তোমাদের বোর্ড কোশ্চেনগুলোর শেষ দিকে বা বোর্ড কোশ্চেনগুলোর পরে এগুলো থাকে। বিভিন্ন স্কুলের যেগুলো নামি দামি স্কুল সেগুলোর তোমার এমসিকিউ থাকে, সৃজনশীল প্রশ্ন থাকে, সেগুলো তোমরা দেখতে পারো বা চর্চা করতে পারো। অবশ্যই তোমাকে যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া 300 বহু নির্বাচনী প্রশ্নের একটি ভিডিও রয়েছে, তোমরা সেটা দেখতে পারো। আশা করি তোমরা সেটা থেকে উপকৃত হবে। এই ছিল তোমাদের জন্য বিজ্ঞান ও বাংলা বিশ্ব পরিচয়ে 90 আপ মার্কস পাওয়ার ফাইনাল একটি সাজেশন। ইনশাল্লাহ আমার এই সাজেশনটি তোমরা দেখো এবং অনুশীলন করো এবং খুব মনোযোগ সহকারে পড়ো এবং সম্পূর্ণ সাজেশনটাই তোমরা ফলো করবে। ইনশাল্লাহ তোমরা দেখবে বেশ উপকৃত হয়েছো তোমরা। পরবর্তী যে কোনো আপডেটের জন্য তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী কখন তোমাদের রেজাল্ট দিবে, এরপরে তোমরা এখনই অলরেডি তোমরা নবম শ্রেণীতে উঠে গিয়েছো। নবম শ্রেণীর বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের তিনটি যে গ্রুপ রয়েছে, তিনটি গ্রুপের প্রত্যেকটি গ্রুপের সাজেশন এরপরে ক্লাস নিয়মিত দেওয়া হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে। ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটি তোমাদের একেবারে অনার্স ডিগ্রি পর্যন্ত তোমাদের সাথেই রয়েছে এবং বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়। অলরেডি আমাদের বিভিন্ন শ্রেণীর কিন্তু ভিডিও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আশা করি পরবর্তী যে কোনো শ্রেণীতেও আমাদের ইউটিউব চ্যানেলটি তোমাদের কাজে আসবে, তাই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের প্রয়োজনে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী যে কোনো সময় আমাদের সাথে থাকবে।